ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এবং একই সঙ্গে তিনি ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং নিঃসন্দেহে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কেই। আমি যদি শুরুতে একটি প্রশ্ন করি যে তিনি তো সাধারণ একজন গৃহিণী ছিলেন, এবং এ কথা অনেকেই বলেন যে একজন সাধারণ গৃহিণী থেকে মাত্র অল্প কিছুদিনের মধ্যে তিনি একজন ক্যারিসমেটিক লিডারে পরিণত হলেন। এবং একই সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যে এলোমেলো অবস্থায় ছিল এই দলটি, সেই দলের পুনর্জন্ম ঘটেছে তার হাত দিয়েই। আপনার মূল্যায়ন? বান্না ভাই, আমি যেমনটি আপনি বলছিলেন যে আমি প্রথমেই এই মহান রাজনৈতিক নেত্রীর প্রতি সম্মান জানাচ্ছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন সেটিও প্রার্থনা করছি, এবং তার পরিবার, বিশেষ করে তার ছেলে, যিনি এখন আমরা সম্ভাব্য দেশ পরিচালনার দায়িত্বে আসবেন বলে আশা করছি, আল্লাহ যেন তাকে এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যেমনটি আপনি বলছিলেন, ঠিকই বলছিলেন যে একজন গৃহবধূ যিনি কখনোই রাজনীতির মার কাছে যুক্ত হতে চাননি, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তব্য দেননি, কোনো কিছুই করেননি, কিন্তু তাকেই জাতীয়তাবাদী দলের মতো একটি দল, উদার বাংলাদেশপন্থী বা জাতীয়তাবাদী ডিফাইন করেছেন জিয়া প্রথম, তারপরে কর্মসূচি দিয়েছেন। দলটিকে উনি ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেমনটি উনি করছিলেন দেশের ক্ষেত্রে। এবং হঠাৎ করে কিন্তু বিপর্যয়টা ঘটে যে 81 সালের মে মাসে। তারপরে আমরা জানি যে তখনও কিন্তু খালেদা জিয়া দায়িত্বটা নিতে চাননি। এর পিছনে বলা হয় তিনটি কারণ। একটি হচ্ছে যে উনি হতবিহ্বল হয়ে গিয়েছিলেন এবং অনিচ্ছা তৈরি হয়েছিল, অনাগ্রহ, যে রাজনীতির বোধহয় এরকমই, কারণ তার আগে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমানের এই ঘটনাটি। দ্বিতীয় হচ্ছে, তখন তার সামনে আমরা জানি যে জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন এবং তার সহায় সম্বল কিছু ছিল না। সো পরিবারের দুটি সন্তানকে উনি সবসময় দেখাশোনা করেছেন, দায়িত্ব পালন করেছেন, সেই জায়গাটাতে উনি গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। আর তৃতীয়টি আরেকটি বলা হয় যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে ওনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে এরকম একটা দলকে উনি নেতৃত্ব দিতে পারবেন কিনা। এবং আপনি জানেন যে পরে 1982 সালের 2রা জানুয়ারি উনি প্রথম সদস্য পদ নেন। এবং তারও একটি ঘটনা আসলে বলতে হয় যে বিএনপির, আমরা এটা যেমন মহিউদ্দিন সাহেবের বই এসছে, এটা মৌদামের বই এসছে, আবার সাংবাদিক মাহফুজুল্লাহর বইও এসছে যে ওনাকে কয়েকজন নেতা আসলে ইনসিস্ট করছিলেন দলের দায়িত্ব নেওয়ার জন্য। এবং এটার আরেকটা প্রেক্ষাপট ছিল যে তখন সাত্তার সাহেবের যে স্বাস্থ্যগত অবস্থা এবং দলে অবস্থান এবং বিভক্তি জায়গাটা আরো স্পষ্ট হচ্ছিল এই স্বল্প সময়ের মধ্যে, যে কারণে আসলে কোনো গত্যন্তর ছিল না ওনাকে দায়িত্ব না নেওয়ার ক্ষেত্রে। এবং দেখেন, উনি দায়িত্ব নিলেন, সদস্য হলেন 2রা জানুয়ারি, এবং 28 জানুয়ারি আপনি জানেন ওই বছরই সংশোধনের উদ্বোধন হয়, এবং তখনই প্রথম কিন্তু ওনার আবির্ভাব হলো, প্রথম কোন অনুষ্ঠানে ফর্মালি উনি গেলেন এবং যথাযথ সম্মান উনি পেয়েছিলেন। এবং উনি কিন্তু চাইলে তখনই দলের যে অংশটি চাচ্ছিল যে উনি ক্ষমতায় আসুক বা ক্ষমতা নিক, দলের দায়িত্ব নিক, দলের ক্ষমতায় নিক, উনি কিন্তু তাড়াহুড়া কোনো করেননি, উনি কিন্তু সময় দিয়েছেন। এবং যখন প্রেসিডেন্ট ইলেকশন এসছে আপনি জানেন যে সেটা উনি ছাড় দিয়েছেন। দলে যখন কাউন্সিল হওয়ার কথা এসছে তখন উনি সাত্তার সাহেবকে ছাড় দিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এটার কারণ আমি যেটা মনে করি, যতটুকু পড়ে বুঝি, যে উনি একটু থিতু হওয়ার চেষ্টা করেছেন এবং ধৈর্যের সাথে এগিয়েছেন, এবং তার যে বিকল্প নেই এটা দলে যেন স্পষ্ট হয়, সেটাও একটা স্ট্র্যাটেজি সম্ভবত তার মধ্যে ছিল। এবং যে কারণে কিন্তু দেখেন খালেদা জিয়ার নেতৃত্বে আসা এবং দলের দায়িত্ব গ্রহণ, উনি যখন চেয়ারম্যান হয়ে গেলেন 84 সালে, তখন কিন্তু এটা নিয়ে আর কোনো ডিবেট ছিল না বান্ধবে। সো এমন একজন মানুষ হিসেবে আবির্ভূত হলেন দলে যে ওনার তখন আর কোনো ডিবেট নেই। একটা কথা বললে না বললেই না, উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে যে আন্দোলনটা শুরু করলেন 8 বা 9 বছরের মাথায় এসে কিন্তু দলকে রাষ্ট্র ক্ষমতা এনেছে। এবং সেই ইলেকশনে আমরা প্রত্যেকেই জানি যে আওয়ামী লীগ সম্ভাব্য একটি দল মনে করা হতো এবং তারা ক্ষমতায় বলে ভেবেছিলেন, কিন্তু খালেদা জিয়ার ক্যারিসমাই কিন্তু গোটা নির্বাচনের হাওয়া পাল্টে দিয়েছিল। এবং আপনি একটা জিনিস উল্লেখ না করলেন না, এরশাদের সঙ্গে যখন সিএসি ইলেকশনটা হলো, এই জায়গাটিতে আমার প্রশ্ন ছিল, তার আগেই আপনি আনসারটা দিয়ে দিয়েছেন, তারপরে আমি প্রশ্নটা করি যাতে উত্তরটা ভালোভাবে পাই। এখন 91 নির্বাচনে তো আওয়ামী লীগ বিএনপি সমান সমান ছিল না, বরং আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ এগিয়ে ছিল সব জরিপে। হ্যাঁ, সমগ্র গণমাধ্যম বা বিভিন্ন পর্যায়ে জরিপে এবং সাধারণ মানুষের মধ্যেও মানুষ কনফার্ম ছিল যে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসছে।
কিন্তু সবার হিসেব নিকেশ, সবার কল্পনা, সবার যে নানান ধরনের ফোরকাস্টিং, সেগুলো সবকিছু ব্যর্থ করে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এলো বিএনপি। এর পিছনে কারণটি কি শুধুমাত্র আহ বা অধিকাংশই খালেদা জিয়ার ক্যারিসমেটিক যেই অবস্থান সেটি? না, এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। গোটা এরশাদ বিরোধী আন্দোলনটাকে ব্যাখ্যা না করলে আসলে হঠাৎ করে এটা হয়েছে, মানুষের মনের মনিকোটা বা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে, সেটা সেই আলোচনাটা হওয়া দরকার। তাহলে যথোপযুক্ত অ্যান্সার একটা হবে। দেখেন, 86 সালের ইলেকশনে যখন একদিকে ওনার দল থেকে ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা চলে যাচ্ছে জাতীয় পার্টির দিকে, এটা খেয়াল করেন আপনার, মওদুদ আহমেদ সহ সবার যে শক্তিশালী নেতারা যাদের কাছে উনি শিখতে চেয়েছিলেন, সেই শক্তিশালী ক্যারেক্টার গুলো কিন্তু সরে গেছে বিএনপি থেকে একদিকে। অন্যদিকে 86 নির্বাচনের যে আবহটা তৈরি করা হয়েছিল এবং যেভাবে এটাকে প্রস্তুত করা হয়েছিল, সেই ফাঁদে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলামে সেই গাদ্দার একটি দল বা ওই সময় টেম্পো যেটা ছিল তার বাইরে গিয়ে ওই তকমাটা তাদের কপালে তারা লিখে নিয়েছিল যে বিট্রেয়াল হিসাবে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট মোড় ছিল, যেটা 91 ইলেকশনে মানুষকে ইনফ্লুয়েন্স করেছে। এবং দেখেন, যে কারণে যেটা হয়েছে, এক পর্যায়ে এসে খালেদা জিয়াই হয়ে গেছেন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের একমাত্র নেত্রী। এইটা কিন্তু একটু পান্না ভাই আন্ডারলাইন করতে হবে, কারণ যখন অ্যানালাইজ করুন পুরো ঘটনাটা, অনেক প্রোগ্রামে খালেদা জিয়া শেখ হাসিনা একসাথে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, দুটো পার্টে ভাগ করেন। 86 পরে এসে দেখেন যে ছাত্র দলের তখন যেভাবে তৈরি করেছেন উনি ছাত্র দলকে, ছাত্রদল ছিল 90-এর গণ অভ্যুত্থানের প্রথম এবং মেইন নিয়ামক। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জিয়াউর রহমান যে সংগঠনটা করতে চেয়েছিলেন খালেদা জিয়ার সময়, সেটা গতিপ্রাপ্ত হয়েছে তার নির্দেশনা, এবং তার একটা অ্যাটেনশন ছিল যে ছাত্রদলকে শক্তিশালী করতে হবে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়। এবং যে কারণে কিন্তু ওই আন্দোলনটার পুরোপুরি ক্রেডিটটা অনেকটাই চলে গেছে 7 দলীয় জোটে, তার নেতৃত্বে যেটা ছিল। আর 8 দলীয় জোট কিন্তু 86-তে যে মাঠটা খেলো সিদ্ধান্তের কারণে, সেটি কিন্তু আর হয়নি। এটা এক। দুই হচ্ছে যে আপনি যদি খালেদা জিয়ার প্রোগ্রামের বক্তব্যগুলো খেয়াল করেন, তার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ খেয়াল করেন, বা মাঠের রাজনীতিটা খেয়াল করেন, আমার মনে হয় এখানে শেখ হাসিনার চেয়ে বেশ কিছুটা এগিয়ে ছিলেন খালেদা জিয়া। মানে মাঠের রাস্তার রাজনীতি, বক্তব্য, জনসেবা, পুলিশের ব্যারিকেড ভাঙ, এই জায়গাটাতে খালেদা জিয়া এগিয়েছিলেন। আর আরেকটা জিনিস বলি, ওই যে ক্ষতটা তৈরি হলো বিশ্বাস অবিশ্বাসের, এবং যেহেতু স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মোমেন্টামটা তৈরি হয়েছিল, কিন্তু জনপ্রিয় দিক থেকে কিন্তু তখন মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কিন্তু তার যে ব্যক্তিগত নৈপুণ্য, তার যে ব্যক্তিগত চরিত্র, সেটি কিন্তু আসলে তখন ইনফ্লুয়েন্স করেছিল নির্বাচনের ক্ষেত্রে, এবং যে কারণে এই ক্রেডিটটা খালেদা জিয়াকে দেয়া হয়, বা উনি ডিজার্ভ করেন যে উনি এই বিএনপি সংগঠন হিসেবে নয়, বরং খালেদা জিয়ার ক্যারিসমেটিক নেতৃত্বের কারণেই একটা ভঙ্গুর দল কিন্তু পরিণত হয়েছিল। মানুষ চলে যাচ্ছিল, নতুনরা আসছিল, নবীন প্রবীণের সমাবেশ ঘটেছে এই সময়, কিন্তু উনি ঐক্যের ঝান্ডাটা রেখেছিলেন বলেই কিন্তু ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছিল। তিনি 41 বছর দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি তো আপসীন নেত্রী হিসেবে পরিচিত বড় একটা মানুষের কাছে, দেশের জনগোষ্ঠীর। এবং এরশাদের সময় নানান ধরনের প্রলোভন ছিল তার অধীনে নির্বাচনে যাওয়ার জন্য, তিনি সেক্ষেত্রে আপসহীন ছিলেন। যে কোনো অবস্থাতে তিনি নির্বাচনে যাবেন না, তার জন্য তাকে একাধিকবার কারাবরণ করতে হলো। এমনকি 111-এর সময়ও তাকে নানান ধরনের মুচলেকা দিতে হয়েছে। মুচলেকা দেওয়া লাগলেও ওই সময়ও আমরা যতদূর জানতে পারি, ওই সময় নানান ধরনের ট্রাপ বা নানান ধরনের প্রলোভন ছিল, কিন্তু সেক্ষেত্রেও তিনি আপোষহীন ছিলেন। তিনি আপোষহীন ছিলেন বিভিন্ন ক্ষেত্রে, কথা সত্য। এবং আমি একটু জানতে চাই, কিন্তু আবার সেই মানুষটার মধ্যেও আমরা দেখলাম যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, 96 নির্বাচনে, 91 নির্বাচনে যেমন তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারের মাধ্যমে, তারও তো অন্যতম লক্ষ্য ছিল এটি, এবং সে ধরনের একটি সরকার ব্যবস্থার মাধ্যমে তিনি ক্ষমতা এলেন। কিন্তু 96 এসে তার হাত দিয়েই আবার তত্ত্বাবধায়ক সরকারের একটা, মানে ওই রূপরেখাটির কিছুটা হলেও বিচ্যুতি ঘটলো। একইভাবে 2007-এ এসে বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে দেওয়া হলো, মানে বিচারপতিদের বয়স বাড়ানো হলো যাতে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক প্রধান করা যায়। এই বিতর্কগুলো এসেছে কেন? এগুলো আহ আসলে দলের মধ্য থেকে একটা পক্ষের বুদ্ধি পরামর্শে তিনি এই ভুলগুলো করেছিলেন, নাকি আসলে মানুষ মাত্রই ভুল, তিনিও একটু অন্যভাবে চিন্তা ভাবনা করছিলেন? আমরা কিভাবে মূল্যায়ন করবো? মানে একটা জিনিস কিন্তু আপনি আপনার আলোচনায় আনলেন যে 111-এর পরে এবং 96-এর কথা আমরা বললাম, 90-এর কথা বললাম, যে কারণে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বা পথযাত্রায় খালেদা জিয়ার নামটা প্রথম আসে। আমি বরং আপনার প্রশ্নের প্রথমের অংশটা চেয়ে দ্বিতীয় অংশতে গুরুত্ব দিতে চাই। সেটি হচ্ছে যে উত্তরটা আপনি কিছুটা দিয়েছেন,
যে আসলে আমরা যদি ওই সময়ের প্রেক্ষাপটটা দেখি 96 এবং এই যে বয়স বাড়ানোর প্রেক্ষাপটটা দেখি, এই দুই জায়গাতে একজন কুশীলব কিন্তু ছিলেন, আমি নামটা উল্লেখ করতে চাই না, একজন রাজনৈতিক নেতার ভূমিকা ছিল, যিনি দলের অন্য দলে গেছেন, আবার এসছেন, আবার বিএনপিতে ফিরে এসছেন এবং পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হয়েছিল। ওই ব্যক্তি বা ওই ওই যে চক্রটি আজকে আর এই ভালো দিনে উল্লেখ করতে চাই না, ওই চক্রটি কিন্তু দুবারই দেখবেন আপনি যখন পত্রিকাগুলো যদি কাটিং বের করেন বা 2001-এ একেবারে মন্ত্রী থাকা অবস্থায় ভূমিকাটা দেখেন, এই যে চক্রটার কথা আমি বলছি, এটি আসলে যতটা না খালেদা জিয়ার এক ধরনের উইল ফোর্স সেখানে ছিল বা উনি করতে চেয়েছিলেন, তার চেয়ে বরং দলের একটা বড় অংশ, বা শব্দটা আমি ঠিক বললাম না, একটা ইনফ্লুয়েন্সিয়াল অংশ তারা তার দ্বারাই করিয়েছিল বলে কিন্তু প্রতীয়মান হয়। কারণ দেখেন, যদি সেটা না হয়, এই যে কয়েকটা নির্বাচন উনি কিন্তু বয়কট করে গেলেন এবং ঠিকই কিন্তু ওনার জীবদ্দশায় উনি ফ্যাসিবাদের উৎখাতটা দেখতে পেরেছেন। তাহলে দুটো ক্যারেক্টারের মধ্যে একেবারে উনি 84 থেকে শুরু করে 91, মাঝখানে একটা সময় বাদ দেন, বাকি সময়টা দেখেন, লম্বা জার্নি যদি পুরোটা যোগ করেন, তাহলে কিন্তু ওনার যুদ্ধটা গণতান্ত্রিক যাত্রায় অনেক অংশেই বেশি, শুধু দুটো ইস্যু ছাড়া। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, ঘোষণাটা কিন্তু উনিই দিয়েছিলেন 96 যে আমরা এই ইলেকশনটা করে নিচ্ছি, এবং কমিটমেন্টটা রেখেই কিন্তু তখন আবার পুনর্বহাল করলেন, রাইট? কিন্তু আপনার একটা কথা স্মরণ করিয়ে দিই, যদিও তুলনাটা কতটুকু ঠিক হচ্ছে আজকে আমি জানি না, এই ঘোষণাটা কিন্তু আমরা 14 নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে পেয়েছিলাম, যে আমরা একটা নির্বাচন করছি, বাট আর একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা করবো। আপনি যদি স্মরণ করতে পারেন, এই আলোচনাটা কিন্তু তখন মাঠে ছিল, সেটা কিন্তু আর ওখানে ফিরে যাননি। কিন্তু খালেদা জিয়া ওই অল্প সময়, তার 15 ফেব্রুয়ারি যে ইলেকশন ছিল, উনি হয়তো ভুল বুঝতে পেরেই উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত পরবর্তীতে নিয়েছেন। এবং তার পরবর্তী পরিক্রমাটা যদি দেখেন, এবং আমি আবারও বলি, আপনার দর্শকরা কি কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে যদি আপনি ক্লিয়ারলি ডিফাইন করেন, ইনক্লুডিং এরশাদ, ইনক্লুডিং জিয়াউর রহমান, আমি জিয়াউর রহমানকে কোনো ছোট করছেন, উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, কিন্তু কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় বলছি, এই যুদ্ধটা সবচেয়ে বেশি করেছেন খালেদা জিয়া। আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে এই যে বিএনপি একটা ক্ষমতার বলয় থেকে যে প্রতিষ্ঠিত দল, এবং অবশ্যই জিয়াউর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি তার ক্ষমতাকে প্রলং করতে পারতেন মার্শাল্লাহর মাধ্যমে, উনিও গণতন্ত্রে ফিরেছেন, উনিও ইলেকশন করেছেন, কিন্তু বিএনপির রাজনৈতিক বিকাশ কিন্তু খালেদা জিয়ার মাধ্যমে। বিএনপি যেটা রাজনৈতিক দল হিসেবে পরিস্ফুটিত হয়েছিল, সেটি কিন্তু খালেদা জিয়ার মাধ্যমে। আবারও খেয়াল করেন, আজকে আমি কোনোভাবেই তারেক রহমান সাহেবের আগমনকে ছোট করছি না, ওনার আগমনকে আমি এখনো সাধুবাদ জানাই, বড় করেও দেখবো, কিন্তু তার এই প্রত্যাবর্তনের পেছনের যে কারিগর, ওই ছাড় না দেওয়ার মানসিকতা বা গণতন্ত্রের প্রতি অটুট থাকা, গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করা, সেটিও কিন্তু খালেদা জিয়া এখানে থেকে করেছেন, কারাবরণ করেছে। আপনি 111-এর কথা আমরা সবাই একদম স্পষ্ট, আপনার আমার মনে আছে, তার সামনে যদি খালেদা জিয়া চলে যেতেন বাংলাদেশ থেকে ওই সময়, তাহলে কিন্তু বাংলাদেশে কবে গণতন্ত্র ফিরতো বা -2 ফর্মুলা অ্যাপ্লাই হলে কি হতো, সেটি কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। 86 নির্বাচনে যেমন আওয়ামী লীগ অবস্থান বদল করেছিল শেখ হাসিনার নেতৃত্বে, একইভাবে কিন্তু সাথেও এসে উনি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে বাইরে চলে গেলেন, কিন্তু যখন দেখলেন যে খালেদা জিয়া থেকে গেলেন, তারপরে উনি আবার ব্যাক করলেন। তার মানে যেভাবে ডিফাইন করার চেষ্টা করছে আমরা, আমি জিয়াউর রহমানের এরার পরে বা এরশাদের এরার পরে গণতন্ত্রের যে যাত্রা বাংলাদেশে, সেটাতে কিন্তু অবশ্যই আপনাকে খালেদা জিয়াকে এগিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে যত এরকম একজন মানুষ, যেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সেক্ষেত্রে তার সিদ্ধান্ত চেয়ে আমি মনে করি দলের একটি অংশের সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হয়েছিল তার এই দুটি সিদ্ধান্তের ক্ষেত্রে। ডক্টর মামুন, যে প্রশ্নটি তিনি এইবারের জন্য যে গুরুতর অসুস্থ হলেন, তারপর থেকেই নানান ভাবে উচ্চারিত হচ্ছে যে তিনি তো এখন আমাদের মাঝে অবর্তমান, তাই না? এবং আমাদেরকে এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে। তার অবর্তমানে আহ দলের কি অবস্থা হবে, মানে তার যে দল বিএনপি, সেটি কি আসলে, আমরা দেখেছি যে অনেক প্রতিকূলতার মাঝেও বিএনপির মধ্যে একটা একতা ছিল লিডারদের মধ্যে। কেউ কেউ দল ছুট হয়েছেন, কেউ কেউ যাবেন, এত বড় দল থেকে এটা হতেই পারে। এলডিপি হয়েছে বড়, হ্যাঁ। হ্যাঁ, যেমনটা বলা হয়ে থাকে যে শেখ হাসিনার চোখ বুঝলে আওয়ামী লীগ খন্ড বিখণ্ড হয়ে যাবে, এমন অনেকে বলেন, আশঙ্কা করেন। খালেদা জিয়ার অবর্তমানে কি বিএনপির ক্ষেত্রে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে? আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি হবে কিনা আমরা জানি না, তারপরে এরকম কথা আছে। বিএনপির ক্ষেত্রেও কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? আমি পান্না ভাই 3টি কারণে মনে করি যে এটি নেই। কারণ আমরা জানি, প্রথম কারণটি হচ্ছে যে 2018 সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান সাহেব দায়িত্ব পালন করছেন।
এটি যেমন একদিকে এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি যে মতদৈন্যতা বা একদম সিনিয়রদের গ্রুপিং, লবিং, ভোট এগুলো আসলে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানান সময় এসেছে। চেয়ারপারসনের নেতৃত্বে যারা সরাসরি রাজনীতি করেছেন, সেই অংশটা দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে তাদের বয়স বৃদ্ধি পেয়েছে, অনেকে যারা ইনফ্লুয়েন্স করতে পারতেন বা ম্যাডামের সাথে, আমি কিন্তু গ্রুপিং এর কথাটা বলছি না, আমি বলছি ম্যাডামের সাথে যারা সরাসরি রাজনীতি করেছেন, সাজেশন দিয়েছেন, তাদের অনেকের বয়স হয়েছে। এবং তারেক রহমান কিন্তু ওনার যে রাজনৈতিক প্রক্রিয়াটা উনি কিন্তু হঠাৎ করে জুড়ে বসেননি। কারণ হচ্ছে যে উনি ওই গাবতলিশ থেকে মেম্বারশিপ নিয়ে আস্তে আস্তে আপনার 90-এর আন্দোলনে মায়ের সঙ্গে থেকে 2000-এর তৃণমূল থেকে আস্তে 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 উনি দলের একজন সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। তাহলে এই জায়গাটায় হঠাৎ করে এসে বসা কোনো ব্যক্তি তারেক রহমান নন। তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রত্যাবর্তনটা এমন হয়েছে যে আসলে আর ফাটলের জায়গাটা খুবই সংকুচিত, বা ফাটলের জায়গাটাতে যে আশঙ্কাটা আমরা করছিলাম সেটি আসলে আর বোধহয় সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো যে খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে পরিকল্পিতভাবে দলকে সামনে এগিয়ে নিয়েছেন এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমান এখন দলের অথবা চেয়ারপারসন হয়ে যাবেন, সেটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা হয়নি? শেখ হাসিনার যে কথাটি আপনি বলবেন যে তার যেমন একক নেতৃত্বের যে প্রভাব এবং প্রতিপত্তি, সেটা উনি কখনোই শেয়ার করেননি জয়ের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে। মানে জয়ের উদাহরণ ধরুন, আবার জয়ের দিক থেকে আমরা দেখিনি যে রাজনীতির প্রতি তার এই নিগুড় প্রেম বা ভালোবাসা, হয়তোবা টপ ডাউন অ্যাপ্রোচ উনি চিন্তা করেছিলেন যে মায়ের অবর্তমানে অটোমেটিক্যালি উনি প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগের প্রধান হবেন। তারেক রহমান ওই পথটা কিন্তু বেছে নেননি। উনি কিন্তু বেছে নিয়েছেন একজন রাজনৈতিক কর্মী হওয়ার পথ, যে কর্মী হওয়ার পথই তাকে আজকে চেয়ারম্যান বানিয়েছেন। এই কারণে আমি মনে করি যে দলের মধ্যে কোন রকম প্রভাব পড়বে বলে আমি এটা মনে করি না। কিন্তু আমি খুব দোয়া করছিলাম যে ওনার যেন উনি দীর্ঘায়ু হন, আরো কিছুদিন যেন আমাদের মাঝে থাকেন। কারণ এই মুহূর্তে দেশের ঐক্যের যদি কথা বলি, আমি একদম নাম ধরে বলি, সেটা জামাত হোক, এনসিপি হোক, বাম হোক, খালেদা জিয়া বললে একটা কথা কেউ শুনতো না। দেশের ক্রান্তিকালটা কিন্তু এখনো অতিক্রান্ত হয়নি, ফেব্রুয়ারি নির্বাচনের পরে হয়তো হবে। খালেদা জিয়া বললে কেউ কথা শুনতো না, আমি এটা বিশ্বাস করি না। যে কারণে উনি থাকলে, যদি কোনো কারণে জাতীয় ঐক্যের ফাটল ধরতে পারতো, তাহলে উনি থাকলে কিন্তু সেই ঐক্যের প্রতীক হিসেবে বা একটা কথা বললে, যেটা আমি আবারও বলি যে সে শফিকুর রহমান হোক, নাহিদ হোক, বাম দলের যে কেউ, খালেদা জিয়া একটা কথা বা ইউনূস সাহেব হোক, খালেদা জিয়া একটা কথা বললে শুনবে না, উনি তার উপরে চলে গিয়েছেন। এইটা একটা বড় ক্ষতি। আমরা আশা করবো যে ওনার অবর্তমানে উনি গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। ওনার অবর্তমানেও আমরা গণতান্ত্রিক ধারায় থাকবো, ইলেকশন হবে এবং জাতি এমন কোনো ভুল করবে না বা অনৈক্যের জায়গায় তৈরি হবে না যেখানে ওনাকে আবার আমরা ফিল করি। কিন্তু উনি সবসময় আমাদের জাতীয় ঐক্যের প্রতীক এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনডিবেটেড লিডারশিপ হিসেবে টিকে থাকবে। ডক্টর মামুন, আমি ওই জায়গাটাই ঠিক মেন করতে চাচ্ছিলাম। আপনি সেটা বলে দিয়েছেন, মানে তিনি কথা বলতেন খুব কম, কিন্তু তিনি দলের মধ্যে বা তার জোটের অন্তর্গত যারা শরিক ছিলেন বা আছেন, উনি একটা কথা বলতেন, সেটি সবাই বিনা বাক্যে মেনে নিতেন। মেনে নিতে এই মেনে জায়গাটা নিতে নিশ্চয়ই পূরণীয় এই নয়, তাই না? জায়গাটা একটা ক্ষতি। কিন্তু দলের ক্ষেত্রে পারলাম আমি মনে করি না যে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন তার। এই জায়গা কত পার্সেন্ট সেটা হয়তো ডিবেট হতে পারে, বাট আমি 90 নিচে দিব না। কিন্তু জাতীয় ক্ষেত্রে এই মুহূর্তে যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, যে কারণে বলছিলাম আমি প্রার্থনা করছিলাম যেন উনি এই নির্বাচনটা ভালোভাবে পার করেন বা আরো দীর্ঘায়ু ওনার হয়। সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা ওনার উপস্থিতিকে মিস করব। কারণ ওই যে বললাম, একজনের কথা কেউ ফেলবে না, আমি নাম ধরেই বলে দিলাম, সেই জায়গাটা আমরা মিস করবো। আম, আপনি নির্বাচন প্রসঙ্গে বলছিলেন, সেই নির্বাচনের প্রসঙ্গে প্রশ্ন করেই আমরা শেষ করব। যে নির্বাচনটি হতে যাচ্ছে, নিশ্চয়ই বিতর্কের বাইরেও এই নির্বাচন হচ্ছে না, তারপরে যেটি ধারণা করা হচ্ছে যে অনেকে বলছেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ায় হলে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু সেই নির্বাচন কি খুব সহজসাধ্য হবে? অন্তত খালেদা জিয়ার প্রস্থানে, তার অবর্তমানে সেটি নির্বাচন যদি হয় সেটা অন্য কথা, কিন্তু তার অবর্তমানে এটিকে কেন্দ্র করে জল ঘোলা হওয়ার কোনো কারণ আছে কিনা? আমরা জানি নানান ধরনের সুযোগ সন্ধানী গোষ্ঠী রয়েছে। ওনার মৃত্যুকে কেন্দ্র করে পান্নাভাই জল ঘোলা হওয়ার আমি আশঙ্কা দেখি না। উনি থাকলেও একটি গোষ্ঠী, যেটিকে আমরা দেখছি এবং নতুন জোটের আত্মপ্রকাশের পরে এখন তো বাংলাদেশ দুই ধারায় বিভক্ত, একটি উদারপন্থী ধারা আর একটা রক্ষণশীল ধারা। উদারপন্থীটা সম্ভবত বিএনপি লিড করছে, রক্ষণশীলটা জামাত লিড করছে। মানুষের সামনে এই প্রশ্নটা এখন ওপেন। এখন এই দুটো জোটেই তো ইকুয়েশনটা হবে যে কে অস্থিতিশীলতা করবে এবং করবে না।
এবং আপনি যদি দেখেন যে কর্মসূচির দিক থেকে ফিলসফি ঠিক করেছে 31 দফা বিএনপি, কর্মসূচি দিয়েছে, আবার এভরি নিটিগিটি লেভেলে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ডের কথা বলছে, তারা কিন্তু নির্বাচনে চলে গেছে অলরেডি, নির্বাচন কেন্দ্রিক প্রচারণা। কিন্তু অন্য জোটটি কিন্তু এই জোট সমন্বয় অস্থিতিশীলতা, আবার শুনলাম যে যখন জোটটা গঠিত হলো তখন জামাতের আমির বললেন যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আমি এই প্রশ্নটা আসলে আমাকে খুব ভাবিয়ে তুলেছে যে কেন এই কথাটা বলে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। সম্ভবত সবচেয়ে ভালো রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক দিক থেকে ভালো অবস্থা আছে জামাত, যখন বলা হয় যে লেভেল প্লেইং ফিল্ড নেই, এই ছোট ছোট বাক্যগুলোকে কিন্তু ব্যাখ্যার প্রয়োজন আছে। এবং সেটি খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত তো অবশ্যই নয়, কিন্তু ওই জায়গাটা যেটা আমি বললাম যে ঐক্যের প্রতীক, জাতির যে গার্ডিয়ানশিপ, সেই জায়গাতে অবশ্যই উনি বেঁচে থাকলে এই আশঙ্কাগুলো হয়তো আরো বেশি দূরীভূত হতো বা আমাদেরকে হয়তো বা ছুতেই পারতো। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন আপনাকে এমন একটি দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি অবশ্যই আম, আমাদের মাঝ থেকে যিনি চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, তার এই প্রস্থানে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।